আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধিয়ার শেয়ার ইস্যু সংক্রান্ত রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সম্মিলিত বোর্ডে শেয়ার অধিয়ার সংক্রান্ত, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো এই প্রশ্নে যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের আলোকে ক নম্বরে বলেছে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ এর পরিমাণ নির্ণয় করো। মোট উত্তর হবে 96,000 টাকা। তাহলে আমাদের এই অঙ্কের তথ্যের আলোকে এই যে লাস্টে বলেছে যে কোম্পানি 10 পয়সা করে অবলেখকের কমিশন এবং 6 পয়সা করে ব্যাংক চার্জ ধার্য করেছিল, এই দুইটা এর পরিমাণ কত হবে? এখানে তো শেয়ার প্রতি দেওয়া আছে, তো একটা শেয়ারে যদি 10 পয়সা 6 পয়সা হয়, তাহলে আমাদের বিশেষ করে এই যে 60,000 শেয়ার ইস্যু করেছিল তার জন্য কত হবে? তো এইগুলো নির্ণয়ের জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি ক নাম্বারের সমাধানের জন্য। এই যে আমরা উদ্দীপকের কিছু অংশ নিয়ে রেখেছি আমি উপরে, যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। আমাদের এখান থেকে উত্তর শুরু। তো আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি: বিবরণ ও গণনা কার্য, পরিমাণ, টাকা। এবং যে অংশটুকু এই উদ্দীপকের আলোকে আমরা সমাধান করব, সেই অংশটুকু আমি হলুদ কালার দিয়ে রেখেছি, এই অংশটার সাথে সম্পর্কিত। সেজন্য এখানে কি বলেছে? শেয়ার প্রতি 10 পয়সা অর্থাৎ 0.10 টাকা অবলেখকের কমিশন। অবলেখকের কমিশনের ইংরেজি হচ্ছে আন্ডার রাইটিং কমিশন, এর আর এক নাম হচ্ছে দায় গ্রাহকের কমিশন বা দায় গ্রাহকের দস্তুরি, যাই বলি না কেন, কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি। তো আমরা প্রথমে লিখব অবলেখকের কমিশন। প্রশ্ন হচ্ছে টাকার পরিমাণ কত হবে, কিভাবে হবে? লক্ষ্য করি, অবলেখকের কমিশন এই 10 পয়সা দিয়ে গুণ করব আমরা যতটি শেয়ার বিলি করেছিলাম। তো কতটি শেয়ার বিলি করেছিল লক্ষ্য করি, এই যে এইখানে লেখা আছে কোম্পানি 6 লক্ষ শেয়ার 10% অধিহারে ইস্যু করেছিল। যাই হোক, অধিহারের পরিমাণ আমাদের এখানে নির্ণয় করতে বলেনি। তাহলে আমাদের এই যতটি শেয়ার ইস্যু করেছে ছিল 6 লক্ষ শেয়ার, এই 6 লক্ষ শেয়ারকে এই 10 পয়সা দিয়ে গুণ করব। একটা শেয়ারে শেয়ার প্রতি যদি 10 পয়সা হয়, তাহলে 6 লক্ষ শেয়ারে কত হবে? লক্ষ্য করি, এই যে 6 লক্ষ শেয়ার ইন্টু এই 10 পয়সা, এটাকে গুণ করে সম্ভবত 60,000 টাকা হবে। এটা হচ্ছে অবলেখকের কমিশন। আমাদের এই অঙ্কে আরেকটি জিনিস বের করতে বলেছে, ব্যাংক চার্জের পরিমাণ। এই যে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে 0.06 টাকা দরে, অর্থাৎ 6 পয়সা দরে। তাহলে আমরা অনুরূপভাবে এখানে যেমন 6 লক্ষকে 10 পয়সা দিয়ে গুণ করেছি, পরের ক্ষেত্রেও আমরা যখন ব্যাংক চার্জের পরিমাণ লিখব, এখানেও আমরা এই 6 লক্ষ শেয়ার যে ইস্যু করেছিল ওই 6 লক্ষকে 6 পয়সা দিয়ে গুণ করব। 6 6 36, সম্ভবত 36,000 টাকা হবে। এখানে লিখব, নিচে দাগ দিয়ে আমরা যোগ করব 60,000 আর 36,000 যোগ করে সম্ভবত 96,000 টাকা, নিচে লিখে ডাবল দাগ দিব। এটা হচ্ছে আমাদের এই অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ এর পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে আমরা যে ব্যাংক চার্জ নির্ণয় করা হয়, ব্যাংক চার্জ ধার্য করা হয়, অবলেখকের কমিশন ধার্য করা হয়, এইগুলি কিন্তু এই মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ এইগুলি কিন্তু আমাদের অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদের অন্তর্ভুক্ত হবে। আমাদের মনে হচ্ছে ব্যাংক চার্জ তো খরচ, তাই না? হ্যাঁ, ব্যাংক চার্জ খরচ ইন জেনারেলি, ঠিক আছে, কিন্তু আমাদের এই শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে শেয়ার ইস্যু করার সময় যে ব্যাংক চার্জ দেওয়া হয়, এটি তো একবারই দেওয়া হয়, আর কখনো দেওয়া হয় না। সেজন্য এটি প্রাথমিক খরচের মতো
এটি অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের মধ্যে পড়ে, যেটি অবাস্তব বা অলিক সম্পদ হিসেবে গণ্য হবে। তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। এখন আমরা উদ্দীপকে আবার ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কে কিন্তু আমাদের 4টা জাবেদা হবে। প্রথমে আমরা পাওয়ার জন্য একটি জাবেদা করব, আবার সেই অর্থ শেয়ার মূলধনে স্থানান্তরের জন্য আরেকটি জাবেদা করব, পরবর্তীতে এই অবলোককের কমিশন নিয়ে একটি জাবেদা করব এবং ব্যাংক চার্জ নিয়ে একটি জাবেদা করব। মোট 4টা জাবেদা হবে। এই 4টা জাবেদা আমি ধাপে ধাপে সমাধান করে দেখাচ্ছি। তো খ নাম্বারের সমাধানের জন্য আমরা জাবেদার ঘর টানলাম। এই যে আশরাফ লিমিটেড এর জাবেদা। তো আমরা প্রথম জাবেদা কি করব মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে। প্রথম জাবেদাটা লিখব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? তো এই ক্ষেত্রে টাকা লেখার নিয়ম হচ্ছে যতটি আবেদনপত্র পাওয়া যায় সেই আবেদনপত্রের সংখ্যাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে। এখন ইস্যু মূল্য বলতে কি বোঝায়? ইস্যু মূল্য হচ্ছে শেয়ারের আসল মূল্য প্লাস এ অধিহার। আর যদি অবহার হতো তাহলে ইস্যু মূল্য সমান শেয়ারের প্রকৃত মূল্য বা আসল মূল্য মাইনাস অবহার। অবহার বাদ দিয়ে ইস্যু মূল্য নির্ণয় করতে হয় এবং অধিহার যোগ করে ইস্যু মূল্য নির্ণয় করতে হয়। তাহলে আমাদের একটা শেয়ারের ইস্যু মূল্য এখানে হবে 10 টাকার সাথে অধিহার যোগ হবে। তো অধিহার তো 10%। এই অধিহারের পরিমাণ সবসময় শেয়ারের যে আসল মূল্য তার উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। 10 টাকা 10% 1 টাকা, 1 টাকা আর ওই 10 টাকা, তাহলে মোট হচ্ছে 11 টাকা। সেজন্য শেয়ারের ইস্যু মূল্য 11 টাকা দিয়ে গুণ করব এই 7 লক্ষ শেয়ারকে, যতটি আবেদনপত্র পাওয়া গেল। 7 লক্ষকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে এই টাকাটা হয় 77 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখব প্রতিটি 1 টাকা অধিহার সহ 11 টাকা দরে 7 লক্ষ শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। একটি বিষয় বলে রাখি, ব্যাখ্যাটা যদি আমরা বুঝে ভালো করে লিখতে পারি তাই ব্যাখ্যা দেখলেই কিন্তু এটা সমাধান বুঝতে পারা যায়। সেজন্য ব্যাখ্যা অবশ্যই আমরা লিখব এই অঙ্কে। তো আমরা দ্বিতীয় জাবেদাটি করার জন্য আমি আবার এই পরের স্লাইডে দেখাচ্ছি। আমি একটি বিষয় বারবার বলি, সেটি হচ্ছে আমি কিন্তু এক একটা জাবেদা এক একটা ছক করে আলাদা আলাদা দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্ক করবে তখন অবশ্যই একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে। এটি কিন্তু বারবার বলি আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করছি। তো এখানেও আমি উদ্দীপকের আংশিক নিয়ে আসলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। তো দ্বিতীয় জাবেদায় আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। এই শেয়ার আবেদনের টাকা কিছু মূলধনে স্থানান্তর করব। তো এখন আবেদনের টাকা হবে কত, তাই না? আবেদনের টাকা হবে প্রথম জাবেদায় যে টাকাটা লিখেছিলাম 77 লক্ষ টাকা আবেদনে ডেবিটে লিখব, প্রথম জাবেদা থেকে নিয়ে আসব। আর এখানে 3টা ক্রেডিট হবে, কারণ এই শেয়ার আবেদনের টাকা কিছু মূলধনে স্থানান্তর করব, কিছু অধিহারে স্থানান্তর করব এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব। ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, সেজন্য 3টা ক্রেডিট হবে। লক্ষ্য করি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো শিক্ষক হিসেবে যখন ক্লাসে পড়াই তখন লক্ষ্য করেছি শিক্ষার্থীরা নাম লিখতে পারলেও টাকা লিখতে যেয়ে সমস্যায় পড়ে। সেজন্য আমরা লক্ষ্য করি কিভাবে টাকা লিখব। মূলধনে লিখব আমরা যতটি শেয়ার বিলি করব বা ইস্যুর মধ্যে থেকে যতটি বিলি করেছি সেটা লিখব মূলধনে। এখন বিলিকৃত শেয়ার বলতে যদি কখনো দেখি ইস্যুকৃত চাইতে বেশি পেয়েছি তখন বিলিকৃত আর ইস্যুকৃত সমান সমান হবে। যাহা ইস্যু করেছি সবগুলাই বিলি করেছি। সেজন্য আমরা এই যে ইস্যুকৃত 6 লক্ষ শেয়ার,
এই 6 লক্ষ শেয়ারকে শেয়ারের আসল মূল্য 10 টাকা। বিষয়টি আবারও বলি, মূলধনে লিখব ইস্যুকৃত শেয়ার 6 লক্ষ, এটাকে 10 দিয়ে গুণ করে এই 60 লক্ষ টাকা শেয়ার মূলধনে লিখব। শেয়ার অধিহারে লিখব এই 6 লক্ষ শেয়ারকে শেয়ার অধিহারের 1 দিয়ে গুণ করে 6 লক্ষ টাকা শেয়ার অধিহারে লিখব। আর ব্যাংক হিসাবে আমরা এই টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে তো এমনি ব্যাংক হিসাবে টাকা পাবো। সেজন্য আমরা 77 লক্ষ থেকে এই দুটো বিয়োগ করে ব্যাংকের টাকা পেলাম। ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। ব্যাখ্যাটা এক এক বইতে এক এক রকম থাকতে পারে, কারণ ব্যাখ্যাটা হচ্ছে এখানে কি করলাম ওটা একটু বুঝিয়ে লেখা। তো আমরা মোটামুটি সাজিয়ে এইভাবে লিখতে পারি। আবার অনেক বইতে দেখবে তোমরা এর চেয়ে ব্যাপক হারে বড় করে ব্যাখ্যা লেখা রয়েছে। যাই হোক, আমরা মূলত এর সামারিটা ব্যাখ্যায় লিখে দিব কিভাবে করলাম। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর জাবেদা। এই অঙ্কে এই যে অবলোককের কমিশনের জন্য আরও একটি জাবেদা হবে এবং ব্যাংক চার্জের জন্য আরও একটি জাবেদা হবে, সেজন্য আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি। তো প্রথমে আসি 3 নম্বর জাবেদাটি আমি এখানে করব। অবলোককের কমিশন ক নাম্বারে নির্ণয় করেছিলাম, কত টাকা হয়েছিল মনে আছে? সম্ভবত 60,000 টাকা। সেটা নিয়ে জাবেদা করব। শেয়ার অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে 60,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে 60,000 টাকা কীভাবে পেলাম? 60,000 টাকা এই যে এই 6 লক্ষ শেয়ার যে ইস্যু করেছিলাম, সেই 6 লক্ষ শেয়ারকে যদি আমরা 10 পয়সা দিয়ে গুণ করি তাহলে 60,000 টাকা হবে। ব্যাখ্যায় লিখব শেয়ার অবলোককের কমিশন পরিশোধ করা হলো। এখন এই যে পরিশোধ করা হলো, অনেক শিক্ষার্থীর হয়তো মনে হতে পারে পরিশোধ করা হলে তো নগদান হিসাব ক্রেডিট হয়। কিছুদিন আগে ক্লাসে আমাকে একটা শিক্ষার্থী জিজ্ঞেস করছিল, আমাকে শিক্ষার্থীর নাম ঐশী। তো ওই শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার এই পরিশোধ করা হলো তো নগদান হিসাব ক্রেডিট হয়, এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হলো কেন? এটা তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, বিষয়টির সমাধান করে বলছি। সেটি হচ্ছে শেয়ার ইস্যু সংক্রান্ত যাবতীয় লেনদেন সম্পন্ন হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। তাই আমরা যেমন শেয়ার আবেদনের টাকা যখন জমা হয়েছে তখন ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম, মনে আছে? ঠিক অনুরূপভাবে শেয়ার ইস্যু সংক্রান্ত যাবতীয় খরচ পরিশোধ করার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। সেজন্য আমরা, তবে একটা কথা, যদি বলা থাকে নগদ পরিশোধ করা হলো, স্পষ্ট বলা থাকে, সে বিষয়টা ভিন্ন। কিন্তু এই ধরনের অঙ্ক সাধারণত আসে না যে নগদে পরিশোধ করা হলো, তোমরা হয়তো খুঁজে পাবে না। ম্যাক্সিমাম অঙ্কে দেখবে ব্যাংক হিসাব এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। সেজন্য যেহেতু ব্যাংক থেকে টাকাটা খরচ হচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। তো আমরা আবার এই যে ব্যাংক চার্জ আছে ওটার জন্য শেষ জাবেদাটি করব। এই যে ব্যাংক চার্জ ধার্য করা হলো, ব্যাংক চার্জ ধার্য করা হলে আমরা জানি জাবেদা হয় ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? তো এখানে আমরা ইচ্ছে করলে প্রাথমিক খরচ ডেবিট করতে পারতাম, কিন্তু আমরা ব্যাংক চার্জই ডেবিট করি, সমস্যা নেই। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হবে এই 6 পয়সাকে 60,000 দিয়ে গুণ করে 36,000 টাকা। ব্যাখ্যায় লিখব শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ পরিশোধ করা হলো। এইভাবে আমরা এই 4টা জাবেদা করতে পারি। তো আমি 4টা জাবেদা 4 বার করেছি, 4টা ছক অঙ্কন করে বোঝানোর জন্য তোমাদের। তোমরা অবশ্যই একটা ছকের মধ্যে 4টা জাবেদা করবে, বিষয়টি আমি বারবার বলে রাখছি। তো এবার আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারের সমাধানের জন্য। গ নাম্বারে বলেছে ব্যাংক জমা 65,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। উত্তর হবে 66 লক্ষ টাকা। তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন এই ব্যাংক জমার উদ্ধৃত 65,04,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। তো আর্থিক অবস্থার বিবরণী ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। আশরাফ লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী, টাকার কলাম আমরা 2টা করব। তো প্রথমে কি লিখব? প্রথমে লিখব সম্পদ সমূহ
আমি একটু দ্রুত বলবো, কারণ এই ধরনের আর্থিক অবস্থার বিবরণী পূর্বের ক্লাসগুলিতে আমি দেখিয়েছি। তো এই অঙ্কে চলতি সম্পদ আছে একটি, তাই চলতি সম্পদ লিখে ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব। ব্যাংক জমার উদ্বৃত্ত নিচে লিখলে ভালো হতো, কিন্তু আমার জায়গায় সেভ করার জন্য আমি পাশে লিখেছি। চলতি সম্পদের নিচে ব্যাংক জমার উদ্বৃত্ত লিখতে পারতাম, সেটি উত্তম ছিল, কিন্তু আমি এক জায়গায় সবগুলি দেখাবো বলে পাশে লিখেছি। তোমরা যখন খাতায় করবে তখন এটি নিচে লিখবে। ব্যাংক জমার উদ্বৃত্ত কত ছিল অঙ্কে, প্রশ্নে দেওয়া আছে, কিন্তু সেটা এখানে লিখব। 65,04,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। আর প্রশ্নে যদি দেওয়া না থাকতো তাহলে আমাদের এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা জায়গায় ব্যাংক আছে, এগুলো ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা পেতাম অথবা খতিয়ান করতাম ব্যাংক হিসাবের। তো এই অঙ্কে আরও একটি সম্পদ আছে, সেটি হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের আর এক নাম হচ্ছে অলিক সম্পদ। এটি দুইটা আছে এই অঙ্কে। একটি হচ্ছে অবলেখকের কমিশন, এই যে আমি উদ্দীপকটা নিয়ে আসলাম, এটা দেখে দেখে লিখি। এই যে অবলেখকের কমিশন 60,000 টাকা হয়েছিল এবং ব্যাংক চার্জ 36,000 টাকা হয়েছিল। এবার এখানে দাগ দিব, এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে এখানে লিখব মোট সম্পদ। তো এইভাবে আমরা সম্পদ পাশ নির্ণয় করতে পারি আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে। পরবর্তীতে আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লিখব। এখানে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমরা এখানে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কত, এই যে প্রথমেই দেওয়া আছে, আশরাফ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা দরে 8 লক্ষ শেয়ারে বিভক্ত আমাদের অনুমোদিত মূলধন। তো এই যে প্রতিটি 10 টাকা দরে 8 লক্ষ শেয়ার, এটি আমাদের নিচ দিয়ে লিখলে ভালো হতো, কিন্তু জায়গা সেভ করার জন্য আমি এইখানে লিখছি প্রতিটি 10 টাকা দরে 8 লক্ষ শেয়ার। এইটার এটা গুণ করে কত হবে, সম্ভবত 80 লক্ষ টাকা হবে। এটি আমরা প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। তবে এই টাকাটা আমরা শেষের ঘরেও লিখতে পারতাম, প্রথম ঘরে লিখে আর শেষের ঘরে লিখলে সমস্যা নেই, কিন্তু যেখানে লিখে না কেন লিখে ডাবল দাগ দিব, কারণ এই অনুমোদিত মূলধন আমাদের অঙ্কের মধ্যে যোগ বিয়োগ করার প্রয়োজন হয় না, নিয়ম রক্ষার্থে লিখতে হবে। তো এরপরে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। তো ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত আমরা লেখার সময় এই যে লক্ষ্য করি, 6 লক্ষ শেয়ার ইস্যু করেছে এবং 6 লক্ষ শেয়ারে বিলি করেছে, 6 লক্ষ শেয়ারের টাকায় আদায় হয়েছে। সেজন্য আমাদের এই 6 লক্ষকে 10 দিয়ে গুণ করে 60 লক্ষ হয়। এই 60 লক্ষ টাকা আমাদের ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত তিনটা সমান, সেজন্য আমরা একসাথে লিখতে পারি। তো আমরা তাহলে এটা লিখব প্রতিটি 10 টাকা দরে 6 লক্ষ, এটা গুণ করে 60 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। লেখার পরে এই অঙ্কে আবার অধিহার ছিল, শেয়ার অধিহার, এই যে 10%, 10%, 10 টাকা 10% 1 টাকা হয়। আমরা শেয়ার অধিহার সম্ভবত জাবেদার 2 নাম্বার জাবেদার ক্রেডিট দিকে লিখেছিলাম শেয়ার অধিহারের পরিমাণ, সেই শেয়ারের অধিহারের পরিমাণটা এখানে লিখব। কিন্তু শেয়ার অধিহারের পূর্বে আমরা এই বিশেষ করে হেডিংয়ে লিখব সঞ্চিতি ও উদ্বৃত্ত, তার মধ্যে লিখব শেয়ার অধিহার, কেননা শেয়ার অধিহারটা সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ। আমরা ইচ্ছে করলে এই লাইনটা নিচে লিখতে পারতাম, কিন্তু জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি। তো এবার আমরা ওই যে 2 নম্বরের জাবেদা দেখে সম্ভবত শেয়ার অধিহারের ক্রেডিট দিকে 6 লক্ষ টাকা লেখা আছে, সেই 6 লক্ষ টাকা লিখব। এখান থেকেও নির্ণয় করতে পারি 1 টাকা শেয়ার অধিহার, এই 10 টাকা 10% 1 টাকা, সেই 1 টাকাকে যদি 6 লক্ষ দিয়ে গুণ করি তাহলে 6 লক্ষ টাকা হয়। এবার আমরা নিচে দাগ দিব, এই 60 লক্ষ আর 6 লক্ষ যোগ করে 66 লক্ষ টাকা হবে, নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এই যে সম্পদ এবং দায় কিন্তু সমান সমান হয়েছে। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি পরবর্তী ক্লাসে এই আর কি বোর্ড আছে লক্ষ্য করি, এই যে যশোর বোর্ড 2017 সালে
যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওডিএস সম্পর্কে, সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।